বাংলাদেশ রাতারাতি মানে হাবিয়া দোজক থেকে জান্নাতুল ফেরদৌস হয়ে যাবে এই টাইপ চিন্তা ভাবনা, ইউটোপিয়ান চিন্তা ভাবনা অনেকের ভেতরেই ছিল। আমার যেটা পার্সোনাল টেক ছিল সেটা হলো যে বাংলাদেশ যদি যে জায়গাটা ছিল সংস্কার যদি 60 to 70% হয় এইটা আমার কাছে খুবই প্রেইজওয়ার্দি হতো। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা দেখার পরে আমার নিজের থ্রেশহোল্ড আমি এটাকে 30 থেকে 40%-এর ভেতরেও রেখে শান্তি পাচ্ছি না। এর কারণটা হলো সরকারের কাছে আসলে মানুষের যে প্রত্যাশার জায়গাটা, আমার কাছে মনে হয় মানুষ কিছু ভিজিবল যে কাজটা এটা খুবই ন্যারো ডাউন করে ফেলা পসিবল। নাম্বার 1 নিয়োগের কথা, শান্ত ভাই খুব চমৎকার কয়েকটা কথা বলেছে। নিয়োগ যখন হচ্ছে আপনি বলছিলেন ধোঁয়াশা আছে, শান্ত ভাই বলছিল যে কেন এগুলো ভেরিফিকেশন করা হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে এমন অনেক মানুষকে চিনি যাদের কাজটা হলো এগুলো ভেরিফিকেশন করা এবং ফর দ্যাট রিজন তারা বেতন পাচ্ছে। তাহলে একটা সময়ে যা হওয়ার হয়েছে, এখনো যখন নিয়োগ হচ্ছে, উপদেষ্টা নিয়োগ হচ্ছে বা অন্য সব নিয়োগ হচ্ছে, নিয়োগকর্তারা কি এই গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করতে পারছে? একটা গণ অভ্যুত্থান যখন ঘটে যায় মানুষ কিন্তু ঢাক ঢাক গুড় গুড় কর্মসূচি পছন্দ করে না। মানুষ, আমার কাছে মনে হয় এভারেজ মানুষের কথা যদি বলি, কয়েকটা জিনিস দেখলে তারা খুব খুশি হয়ে যেত। যেসব মানুষ দায়িত্বশীল চেয়ারে বসছেন, উপদেষ্টা এবং অন্যান্য বিভিন্ন চেয়ারে বসছেন, তারা অন্তত পক্ষে সলিড ভাবে ফ্যাসিবাদ বিরোধী শক্তির অংশ এবং তারা গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করছেন। এবং 2 নাম্বার যেটা, আওয়ামী লীগের যারা পারপেট্রেটর ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করা। এখন কেউ বলতে পারে বিচার প্রক্রিয়া তো অনেক লম্বা প্রক্রিয়ার হিসাব পরে একটা বিচারিক প্রক্রিয়া শুরু হলে আপনি জানেন বাংলাদেশের বিচার ব্যবস্থা কত লম্বা একটা সময় ধরে হয়। তাদেরকে কি গ্রেপ্তার করা হচ্ছে? উত্তর হলো না। এবং আরেকটা যেটা কৌশল, সেটাকে আমি কৌশল না বরং বলবো যে খামখেয়ালি পনা, ঢালাও ভাবে যে মামলা দেয়া হয়, দেখবেন হত্যা মামলার আসামি 300 জন 400 জন দিয়ে রাখা হচ্ছে, কিন্তু এতে করে আপনি কিন্তু এটা এক্সিকিউট আলটিমেটলি করতে পারবেন না। বরং আওয়ামী লীগের শক্তির জায়গাটা কোনটা ছিল? আমার ব্যক্তিগত অভিমত হলো তাদের শক্তির জায়গাটা ছিল তাদের ক্যাশ ফ্লো। সেই ক্যাশ ফ্লোটা কিন্তু এখনো ভিজিবল। তাদের ব্যবসা চলছে, তাদের বাড়ি গাড়ি যা সম্পদ আছে সবই আছে। সো তাদের শক্তিটাকে যদি খর্ব করতে হয়, সরকারের একেবারে ফ্রম ডে 1 হাত দেওয়া উচিত ছিল তাদের এই ক্যাশ ফ্লোটাকে বন্ধ করার ব্যবস্থা করা, সেটা আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে। এইটা যদি হতো অনেক শোরগোল কমে যেত এবং মানুষ দেখতো ভিজিবলি যারা তাদের সম্পদ লুট করে নিয়ে গেছে তারা সাফার করছে। আপনি তাহলে মানুষের কাছে কি মেসেজ দিচ্ছেন? 3 মাস পার হয়ে গেছে, 100তম দিন পড়বে কিছুদিনের ভেতরেই। তাহলে মানুষ যদি ন্যূনতম দেখতো যে এই যে জন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করছে এবং যে কোনো ব্যাপারে জনগণের যে মতামত সেটাকে তারা আমলে নেওয়ার চেষ্টা করছে। আমার কথা ভুল ধরবো তারপর সংশোধন করবে, কেন এটা হওয়া দরকার? তারা কি নিজেরা বুঝে না? তাদের কি কনসার্ন লোক নাই? অবশ্যই আছে। তাহলে আমি বলতে পারি এই জায়গায় গাফিলতি আছে, অথবা অন্য কাউকে সন্তুষ্ট করার তাদের একটা প্রবণতা আছে। সেই কাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছে সেটা ইনভিজিবল। আপনি এমন অনেক মানুষকে দেখতে পারবেন যে খুব বাজে রকম নিয়োগ হচ্ছে, সেটা নিয়ে দেশের ভেতরে প্রচন্ড শোরগোল হচ্ছে। এমনকি ছাত্ররা কিন্তু নিজেরাও বলছে যে তারা এটা এক্সপেক্ট করে নাই, এটা কেন হলো। একজন সমন্বয়কের কথা আমি ক্লিয়ারলি বলি, হান্নান মাসুদ যে আছে সে বলেছে যখন ইউনূস সাহেব নিয়োগগুলা দিচ্ছিলেন প্রথমে তাদের সাথে কথা হয়েছিল যে যদি কোনো উপদেষ্টা বা অন্য কাউকে নিয়ে কথা ওঠে সেটা রিভাইজ করা হবে এবং তার পরবর্তীতে কোনো যদি নিয়োগ দেয়া হয় এই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা হবে। কিন্তু তারা নিজেরাই বলছে তাদের সাথে আলোচনা করা হয় নাই। তার মানে হলো ভেতরে থেকে অন্য কেউ একটা আছে, তারা চাচ্ছে অন্য সবার সাথে আলোচনা করার দরকার নাই। এবং আরেকটা যেটা সংকটের জায়গা, যেটা নিয়ে আমি মনে করি যে অনেকেই কথা বলছে না অথবা একটু সময় নিচ্ছে যে বলবো কি হয় না হয়, আমি একটু খোলাখুলি বলে ফেলি। আমার কাছে যেটা মনে হচ্ছে ছাত্রদেরকে রাজনীতির থেকে শত্রু করে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং এই কাজটা আমার কাছে মনে হয় জেনে শুনেই কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ এই কাজটা করছেন। যারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জানেন, এবং শুধু বাংলাদেশ না, উপমহাদেশের রাজনৈতিক যে স্ট্রাকচার, এইটাকে কিন্তু আমি ইউরোপিয়ান স্ট্রাকচারের সাথে মেলাতে পারবো না। ওই জায়গায় আইনের শাসনের যে অবস্থা এবং বাংলাদেশের আইনের শাসনের যে অবস্থা, দুইটার ভেতরে যোজন যোজন দূরত্ব আছে। এই বিপ্লবী ছাত্রদেরকে যদি রাজনীতির চোখের শত্রু করে দেওয়া হয়, আলটিমেটলি তাদের যে স্প্যান ছিল, তাদের যে সম্ভাবনাটা ছিল, সেই সম্ভাবনাটা কিন্তু ছোট করে দেওয়া হচ্ছে। এবং ছাত্ররাও অনেক ক্ষেত্রে দূরদর্শিতার অভাবে এই ব্যাপারটা না বুঝে অতিরিক্ত রিয়াক্টিভ হয়ে যাচ্ছে এবং কোথায় কোথায় থামা উচিত
তারা সেই থামার জায়গাটাও ভুল করছে। আমার কাছে মনে হয় সংকট আছে। আমি আবার একই সাথে এতটাও আশা হতো না যে কোনো কিছুই সম্ভব না। ধ্বংসস্তূপ থেকে কত দূর আমরা অগ্রসর হতে পারবো সেটা আমাদের চ্যালেঞ্জ। তবে আমার যেটা এক্সপেকটেশন ছিল, যে ধরনের সংস্কার কর্মসূচি এবং স্পিরিটটাকে দেখতে চেয়েছিলাম, কেন যেন মনে হচ্ছে আশার সেই পারদ চরচর করে ওপরে ওঠার তুলনায় নিচে নেমে যাচ্ছে। এটা কারণ কি? এটার কারণ বহুমুখী। আমার কাছে মনে হচ্ছে সরকারের পিপল টু পিপল কমিউনিকেশনের ঘাটতি আছে। ঘাটতি থাকার একটা কারণ আছে। আপনি দেখেন যে বাংলাদেশে আমরা যখন ঢাকায় বসে কথা বলছি, শান্ত ভাই কথা বলছে, আমি কথা বলছি, মতি ভাই আপনি কথা বলছেন, কিন্তু একজন রংপুরের যে মানুষটা বা পাবনার, আমার হোম ডিস্ট্রিক্ট পাবনার একজন মানুষ, বা আমি ধরে নেই যে কোনো একটা দ্বীপের একটা মানুষ, ওই মানুষের চোখে এই গভর্নমেন্টের স্টেকটা কোথায়? তার তো লোকাল গভর্নমেন্ট নাই। সে আগে কথা হলে মেম্বারের কাছে যেত, চেয়ারম্যানের কাছে যেত, সে মেয়রের কাছে যেত। প্রত্যেকটা বডি নন এক্সিস্টেন্ট। তাহলে তাদের প্রতিনিধিটাকে, তার মানে আমরা ঢাকা বসে যারা কথা বলছি, আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা একটা ঢাকা ক্লাবের রিফ্লেকশন হয়ে যাচ্ছে, যে শহর কেন্দ্রিক। কিন্তু আপনার বাংলাদেশকে বুঝতে হলে তো অ্যাজ এ হোল বোঝার দরকার। তাহলে ওই মানুষটা যে টি স্টলে দিন শেষে বসে গিয়ে গ্রামের আলোচনায় বসে, তার স্টেকটা কোথায় দেশের? এবং সে তাহলে কি চাবে? যে আমরা তাহলে জনগণের সরকার কবে পাবো বা আমাদের প্রতিনিধি কবে হবে? আমি বলছি না যে এই মুহূর্তে ইলেকশন দিয়ে দেওয়া দরকার বা কোনো কিছু, কারণ একটা সংস্কার না করে ইলেকশন দেওয়া উচিত না। কিন্তু একটা রোড ম্যাপ, যেটা আমার কথা, এইটা প্রকাশ করতে এত ধোঁয়াশা কেন? রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং হচ্ছে, ভেরি ট্রু, কিন্তু সেই মিটিং এর আউটকাম গুলো কি, সেটা কি জনগণ জানা ডিজার্ভ করে না? এই জন্য আমি বলছি, আমার কাছে কেন যেন মনে হচ্ছে কিছু ব্যক্তি ডিসিশন নিচ্ছে, কিছু ব্যক্তি কাজ করছে, কিন্তু যেহেতু এটা ইলেক্টেড গভর্নমেন্ট না, তাদের উচিত ছিল তাদের পিয়ার ক্যাম্পেইনটা এমন ভাবে করা যাতে দেশের জনগণ আশ্বস্ত হয়। কিন্তু সেটা কিন্তু অনেক জায়গায় হচ্ছে না। এবং এই দূরত্বটাই আলটিমেটলি রাজনীতি, যেটা রাজনীতিবিদদের সাথে ছাত্রদের যে দূরত্ব, এটা তো হওয়ার কথা ছিল না। কারণ পুরো দেশ 5 আগস্ট পর্যন্ত সবাই এক লাইনে এসে ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসর যারা ছিল তাদেরকে হটিয়ে দিল। তার মানে হলো ওই টাইমের জন্য দেশের ভেতরে একটা ঐক্য ছিল। এবং তারপর এক একজনের রাজনৈতিক মতাদর্শ এক এক রকম হবে, এক এক দিকে জাম করবে, এটা বাস্তবতা। কিন্তু আমাদের সামনে এখনো কয়েকটা বড় বড় চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা উত্তরানোর আগেই যদি ছাত্র বনাম রাজনীতি দুইটা আলাদা হয়ে যায়, আমার কাছে কেন যেন মনে হচ্ছে এতে করে সামগ্রিক যে উন্নয়ন হওয়ার দরকার ছিল সেটা হবে না, বরং পারস্পরিক শত্রুতার জেরে দেখা যাবে বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে এবং তখন অস্থিরতাটা বাড়তে থাকবে। এবং এই জায়গার যারা সুযোগটা নিবে, বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ এবং বিভিন্ন ধান্দাবাজ গোষ্ঠী, যারা ওই যে আমি বলি তরকারির আলু, যে সব জেনারেশনেই, সব সময়েই, সব আমলেই নিরাপদে থাকে, এই মানুষগুলো কিন্তু তাদের শক্ত স্টেকটা নিয়ে নিবে। একটা সময় যায় সাধারণ মানুষ যারা রক্ত ঝরিয়েছে রাস্তায়, তারা মনে করবে বিপ্লব মানে এই গণ অভ্যুত্থানে তাদের যে স্টেক ছিল তারা পাচ্ছে না, তারা ব্যাপকভাবে চিটেড হবে।